আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পশ্চিমবঙ্গ তথা বাংলা রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় প্রাপ্ত ফলাফল অনুযায়ী এ পর্যন্ত 203টি আসনে এগিয়ে আছে বিজেপি এবং 84টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। এই নির্বাচনে বিজেপি যদি সরকার গঠন করে তাহলে সেটি বাংলাদেশের উপরে কি প্রভাব ফেলবে, বাংলাদেশের জন্য কতটুকু সুবিধা বয়ে আনবে কিংবা কতটুকু চাপ ও ঝুঁকি তৈরি করবে, আজকে সে বিষয়টি নিয়ে কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। ভারতের 4টি রাজ্যের বিধানসভা নির্বাচন এবং কেন্দ্র শাসিত অঞ্চল পন্ডিচেরি, এই 5টি অঞ্চলের নির্বাচনের ফলাফল আজকে ঘোষণা করা হচ্ছে। ইতিমধ্যেই আসাম এবং পশ্চিমবঙ্গ বা বাংলায় যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে বিজেপি নিশ্চিত বিজয়ের পথে। তামিলনাড়ুতে এবার জয়লাভ করেছে একজন অভিনেতার পার্টি। কেরালায় বাম রাজনৈতিক জোটকে হারিয়ে কংগ্রেস ক্ষমতা গঠনের পথে। এই 4টি রাজ্য এবং কেন্দ্রশাসিত পন্ডিচেরিতে নির্বাচন হলেও পুরো ভারতের চোখ কিন্তু এই পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের দিকে। এখানে 2011 সাল থেকে এ পর্যন্ত পরপর 3বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন মমতা ব্যানার্জি এবং তার দল 3বার সরকার গঠন করেছে এবং এইবার তারা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল এবং নির্বাচনের যে ভোট গ্রহণের 2 দিন 23 এবং 29শে এপ্রিল, এই 2 দিনে আমরা যেসব এক্সিট পোলের ফলাফল পেয়েছিলাম প্রত্যেকটিতে অধিকাংশই দেখা গেছে বিজেপি এগিয়ে, কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই এক্সিট পোলকে ততটা গুরুত্ব দেওয়া হয়নি। তারা বলেছে যে প্রকৃত ভোটের ফলাফল তাদের পক্ষেই যাবে। কিন্তু আজকে যখন ভোট গণনা শুরু হয়েছে এবং আমি যখন রেকর্ড করছি তখন দেখা গেল যে 294টা আসন, তার মধ্যে একটি আসনে নির্বাচন বাতিল করা হয়েছে, সেটি পরে হবে। 293টা আসনের মধ্যে 203টি আসনে বিজেপি এগিয়ে আছে এবং 84টি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে এবং বাকি 6টি আসনে কংগ্রেস, সিপিএম এবং অন্যান্যরা রয়েছে। এমনকি মমতা ব্যানার্জির ভবানীপুর আসনেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে শুভেন্দু অধিকারীর সাথে। তো যাই হোক, এই নির্বাচনী ফলাফলটি কি প্রত্যাশিত ছিল? যদি বিজেপি শেষমেশ জয়লাভ করে, যদিও মমতা ব্যানার্জি এখনো বলছেন যে শেষ পর্যন্ত দেখতে হবে, কিন্তু যে ট্রেন্ডটা আমরা দেখছি তাতে বিজেপির জয় মোটামুটি নিশ্চিত। তো বিজেপির জয়ের এটা কারণ কি? পশ্চিমবঙ্গ দীর্ঘদিন সিপিএম এর অধীনে সরকার দ্বারা শাসিত ছিল, তারপরে তৃণমূল কংগ্রেস 3 টার্ম প্রায় 15 বছর তারা পরিচালনা করেছে। তো এখানে মোটামুটি একটা এই সামাজিকতা বলেন, রাজনীতি বলেন, সবকিছুর গভীরে কিন্তু অসাম্প্রদায়িকতা একটা শেকড় গেড়ে বসেছিল। পশ্চিমবঙ্গের রাজনীতি যদি খেয়াল করেন বা তাদের কালচার, তাদের সোশ্যাল অ্যাক্টিভিটি, সবখানেই অসাম্প্রদায়িকতাটা ছিল। এখন বিজেপি একটি সাম্প্রদায়িক দল অনেকেই মনে করেন এবং বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে এখানের অসাম্প্রদায়িক ঐতিহ্য কি ক্ষতিগ্রস্ত হবে কিনা এসব নিয়েও আলোচনা হচ্ছে। কিন্তু এবং বিজেপির সমর্থক যারা রয়েছে, আমি কদিন আগে কলকাতার সাংবাদিক এবং লেখক অমিত গোস্বামীর একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। তো বিজেপির এই বিশেষ করে এই বুদ্ধিজীবী শ্রেণী তারা মনে করছে যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলেও তার অসাম্প্রদায়িক চরিত্রের পরিবর্তন হবে না এবং বাংলা রাতারাতি বদলে যাবার মতো কোনো রাজ্য নয়। কেন বিজেপির উত্থান হলো? এখানে সর্বতি 3টি টার্ম তৃণমূল কংগ্রেস এখানে সরকার গঠন করেছে। তো 15 বছরের শাসনে অনেক সীমাবদ্ধতা, অনেক ক্ষোভ তৈরি হয়। এটা একটা খুব সাধারণ বিষয় যে 3বার থাকার পরে 4র্থবার ভোটাররা একটা পরিবর্তন চায়, কিন্তু এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ কিছু কারণ রয়েছে। তার মধ্যে একটি হলো যে এইবার ভোটার তালিকা থেকে প্রায় 30 লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। এই 30 লক্ষের বিরুদ্ধে অভিযোগ হলো যে তারা প্রকৃত ভোটার না। কেউ হয়তো মানে যেটা হলো যে অভিযোগ সেটা হলো যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নানা রকমের ত্রুটি থাকে এবং দেখা যায় যে এমন এমন ভৌতিক ভোটার সেখানে ইনক্লুডেড যারা
হয়তো মারা গেছে বা এক্সিস্ট করে না, দেখা যায় যে সেখানে ফলস ভোট, সেই যে ভোটারটা আসলে বাস্তবে এক্সিস্ট করে না তার নামে ফলস ভোট কাস্ট করা হয়। তো এইবার SIR এসব কিছু নিয়ম কানুন করেছে এবং কেন্দ্র বোঝাই যাচ্ছে খুব স্ট্রংলি তদারকি করেছে। সব মিলিয়ে 30 লাখ ভোটার মাইনাস হয়ে যাওয়া মানেই অনেকে ধারণা করেন যে এর ফলে তৃণমূল কংগ্রেস বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বিরুদ্ধেও অনেকের অভিযোগ ছিল, যেটা বলেছি যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে যা হয়। তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ছিল মূলত মুসলমানরা। এই রাজ্যের একটা বড় ভোটারদের একটা বড় অংশ মুসলমান এবং তারা সংখ্যাগরিষ্ঠ অংশ তাদের এই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে। কিন্তু এবার সেই মুসলমানদের ভোট ব্যাংকে বিজেপি খুব সফলভাবেই একটা বিভক্তি ঘটাতে সক্ষম হয়েছে। এই জায়গাটা কিন্তু খুব সেন্সিটিভ। মমতা ব্যানার্জি মুসলমানদের ভোট নিশ্চিত করতে গিয়ে নির্বাচনী রাজনীতির একটা খেলা খেলতে যে ঘটনাটা ঘটেছে, যে উগ্র ধর্মীয় জঙ্গি গোষ্ঠীও এর আড়ালে কিন্তু পশ্চিমবঙ্গে এক ধরনের শেল্টার গেড়ে ফেলেছে এবং তারা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ পশ্চিমবঙ্গের মধ্যে যাতায়াত করে এবং বাংলাদেশের যে ধর্মীয় উগ্র গোষ্ঠী তাদের সাথে এই মুসলমানদের একটা অংশের যোগাযোগ আছে। এবং যেহেতু ভোটের রাজনীতিতে তিনি এই ইসলাম কার্ডটি খেলেন এবং সেখানে এই কার্ডের সুযোগে পশ্চিমবঙ্গেও কিন্তু উগ্রপন্থীদের একটা উত্থান ঘটে গেছে। দেরিতে হলেও পশ্চিমবঙ্গের মানুষ এটা অনুধাবন করতে পেরেছে এবং বাংলাদেশে যে 2024 সালের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, সেখানেও মমতা ব্যানার্জির দলের অবস্থান কিন্তু এই জুলাই আগস্টের জঙ্গিদের পক্ষে ছিল। এমনকি এই নির্বাচনী প্রচারণায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশ্যে প্রশ্ন তোলা হয়েছে যে বাংলাদেশের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারতে অবস্থান করছেন তার কারেন্ট স্ট্যাটাস কি। 18 মাস পরে তৃণমূলের নেতারা জানতে চেয়েছেন শেখ হাসিনা কি সেখানে শরণার্থী হিসেবে আছে নাকি অনুপ্রবেশকারী হিসেবে আছে। অথচ আপনারা জানেন যে ভারতের সর্বদলীয় বৈঠকে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে দিল্লিতে রাখা হয়েছে এবং তাকে কিন্তু তার অবস্থান অনুযায়ী প্রোটোকল দিয়ে, সরকারি প্রোটোকল দিয়েই সেখানে রাখা হয়েছে। তো এই যে শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন তোলা, জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানকে সমর্থন করা, এর কারণে কিন্তু সাধারণ ভোটাররা তৃণমূল কংগ্রেসের উপরে ক্ষুব্ধ হয়েছে। স্বাভাবিকভাবেই এই একাধিক প্রতিকূলতার মুখে এবার মমতা ব্যানার্জি খুব একটা সুবিধা করে উঠতে পারেননি এবং এই ভিডিওটি যখন অন এয়ার হবে তখন ফলাফল প্রায় চূড়ান্তের দিকে চলে যাবে। কিন্তু এখন যেটা আমি পশ্চিমবঙ্গে অনেকের সাথে কথা বললাম যে বিজেপির সংখ্যাগরিষ্ঠ আসনে জয় নিশ্চিত এবং সংখ্যাগরিষ্ঠ কি তারা প্রায় 2/3 দিকেই চলে যাচ্ছে এবং সেটাও হতে পারে। তো এই অবস্থায় এটা ভারতের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ, যেমন এটার বাংলাদেশের উপর একটা ইম্প্যাক্ট আছে। বাংলাদেশের উপরে ইম্প্যাক্টটা হলো যে বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে এই সীমান্ত বরাবর কিন্তু এই জায়গাটা অনেক কঠিন হয়ে যাবে। যেমন অনেক জায়গায় মমতা ব্যানার্জি কিন্তু কাঁটাতারের বেড়া দিতে দেয়নি কিংবা সীমান্ত ওপেন রেখেছে এবং ওই ওপেন জায়গা দিয়ে কিন্তু মানে এই বিশেষ করে জঙ্গিদের যাতায়াতটা ছিল। মমতা ব্যানার্জির কারণে তিস্তা পানি চুক্তিটা হয়নি। মনমোহন সিং যখন ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন, তারপরে মোদিও তার একাধিকবার উদ্যোগ নিয়েছিলেন তিস্তা চুক্তি করার জন্য, কিন্তু মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে সেটা হয়নি। মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অনেক জায়গায় কিন্তু নেতিবাচক প্রভাব পড়েছিল। তো সে এখন একটা সুযোগ এসেছে যে তিস্তা চুক্তি সহ আরো দ্বিপাক্ষিক কয়েকটা বিষয়ে সলিউশন করার। কিন্তু এইখানে আরেকটা হলো যে বাংলাদেশের যে উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী আছে তাদের জন্য কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে যে এই যে ভারতে গিয়ে বিভিন্ন জঙ্গি সন্ত্রাসী কার্যক্রম করা। তবে বিজেপি আশায় বাংলাদেশের উপরে কিন্তু পজিটিভ প্রভাব, যেমন সুযোগ তৈরি হলো তেমন অনেক ঝুঁকি ও চাপ তৈরি হলো। আজকে যদি শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতো তাহলে হয়তো আমরা নিশ্চিত করে বলতে পারতাম যে আমাদের দ্বিপাক্ষিক অনেকগুলো সমস্যার সমাধান হবে। কিন্তু তারেক রহমান যেহেতু তার ভারতের সাথে সম্পর্কটা কিন্তু এখনো মানে আন্ডার সার্ভিলেন্স রয়েছে,
আমরা এখনো নিশ্চিত করে বলতে পারি না যে ভারতের সাথে তার সম্পর্কটা আসলে কেমন এবং কোন পথে যাচ্ছে। এটার উপরে আলটিমেটলি ডিপেন্ড করবে যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে সেইটার যে পজিটিভ ইম্প্যাক্ট সেটা আসলে ইমপ্লিমেন্টেড হবে কিনা, আলটিমেটলি সেটা নির্ভর করবে এই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপর। তবে পশ্চিমবঙ্গের মানুষ এবার একটি পরিবর্তন চেয়েছিল এবং সেই পরিবর্তনের চাওয়ার পেছনে বাংলাদেশ প্রশ্নে তৃণমূলের ভুল অবস্থানটাও অনেকখানি দায়ী। সবশেষে শুভেন্দু অধিকারীর একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাই। বিজেপি সরকার গঠন করলে শুভেন্দু হবেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী এবং তিনি এক সময় এই মমতা ব্যানার্জির ডান হাত ছিলেন, কিন্তু রাজনীতির হিসাব নিকাশ বোঝার দায় তিনি এখন বিজেপিকে লিড করছেন। তো এই ভিডিও ক্লিপ সম্পর্কে আমি কোনো কমেন্ট করব না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ভিডিও ক্লিপটি আমি পেয়েছি সোর্স নিউজের সৌজন্যে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামীর মতো দড়ি পড়তে হবে। আমি আজকে বলে গেলাম, এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠতা, রাজনৈতিক এবং আর্থিক ঘনিষ্ঠতার কারণে মমতা ব্যানার্জি বরাবর তার রাজনীতির মূল করে তুলেছিলেন আওয়ামী লীগ বিরোধিতাকে। কিন্তু কি দৈব দুর্বিপাক বলুন, যেই 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের সময়ও মমতা ব্যানার্জি ভীষণ উৎসাহিত ছিলেন শেখ হাসিনার পতন ঘটবে সেই সম্ভাবনায়, কিন্তু শেখ হাসিনার রাজনীতির পতন বাংলাদেশে এমন ভারত বিরোধিতার জন্ম দিল সীমান্তের ওপারে যে এ দফায় এপারে আর বাঙালি জাতীয়তাবাদের ধোঁয়া তুলে মমতা ব্যানার্জি বিজেপি থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে পারলেন না। বাংলাদেশে 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনার পতন না হলে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির এমন বড় উত্থান ঘটতো কিনা সে প্রশ্ন নিশ্চয়ই করা যেতে পারে, কারণ পুরো অঞ্চলের রাজনীতিটাই একেবারে পাল্টে গেছে, মানে খোল নলচে পাল্টে বদলে গেছে 2024-এর 5ই আগস্টের পর। মানে যখন বাংলাদেশের সঙ্গে ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের সম্পর্কটা প্রায় 1.5 দশকেরও বেশি সময় ধরে শেখ হাসিনার পুরো শাসনামল জুড়ে এমন সহজ হয়ে উঠেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে পশ্চিমবঙ্গে এই যে বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি, বাঙালির গৌরব ধরে রাখার রাজনীতি, সেটা করা যত সহজ হয়েছে 5ই আগস্টের পর, যখন বাংলাদেশ, যেটা বাঙালির স্বাধীন ভূখণ্ডের একমাত্র স্বপ্ন, সম্ভাবনা এবং বাস্তবতার প্রতীক বাঙালি জাতির জন্য সারা বিশ্ব জুড়ে, সেই বাংলাদেশে যখন ব্যাপক ভারত বিরোধিতা উস্কে উঠেছে এবং ভারত বিরোধিতা এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে মানে নিয়মিতভাবে বাংলাদেশের ক্ষমতায় আসা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে যেই গণ অভ্যুত্থান, বিপ্লব কিংবা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ফেলে দেওয়া হলো বাংলাদেশে, সেই আন্দোলনের নেতা, তরুণ নেতারা ভারতের বিরুদ্ধে অশ্লীল বাক্যবাণে যে শুধু স্লোগান দিতে থাকলেন তাই নয়, তারা নিয়মিতভাবে এই এক্ষুনি তারা সীমান্তে অস্থিরতা তৈরি করে 7 সিস্টার্সকে ছিনিয়ে নেবেন, কিংবা আসলে বাংলাদেশের ম্যাপটা এখন খণ্ডিত আছে, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা সহ এই পুরো অঞ্চলকে বাংলাদেশের ভেতরে ঢুকালেই বাংলাদেশের মুক্তি সংগ্রাম অবশেষে শেষ হবে, এ ধরনের সব তত্ত্ব দিতে থাকলেন। আর বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদের গৌরবের যে কেন্দ্রগুলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে এই সব কিছু এমন আক্রমণের শিকার হলো যে পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে যে গৌরব, যে গৌরবের কার্ড খেলে এতদিন মমতা ব্যানার্জি জিতে এসেছেন, সে কার্ড খেলা এ দফায় অসম্ভব হয়ে পড়লো। অন্যদিকে দেখেন বিজেপির রাজনীতিটা কি। বিজেপির রাজনীতির মূল কথাই হচ্ছে অনুপ্রবেশ, মানে অনুপ্রবেশ করছে সত্য
শত্রু পক্ষ, মূলত বিধর্মী বিপজ্জনক ব্যক্তিরা ভারতের সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ছে। এই আতঙ্ক তারা ভারতের সাধারণ মানুষের মধ্যে এক রকমের বিস্তার ঘটান, যে এই অনুপ্রবেশকারীরা ঢুকে ভারতের সাধারণ মানুষের, ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠীর কাজ ব্যবসা এসবে ভাগ বসাচ্ছে। আর আরেকটা যেই তত্ত্ব বা যেই রাজনীতিটা বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতিকে শক্তিশালী করে তোলে, সেটা হচ্ছে সীমান্ত অরক্ষিত, সীমান্তে বিপদ, সীমান্ত দিয়ে শত্রুপক্ষ ঢুকে পড়তে পারে এবং ভারতের ভূমিতে আঘাত হানতে পারে। পাকিস্তান থেকে সেটা তো একটা বাস্তব সম্ভাবনা। এমনকি 2025-এর মে মাসেও সে ঘটনা ঘটেছে, সন্ত্রাসী হামলা ঘটে, আক্রমণের ঘটনা ঘটে, যুদ্ধ হয় ভারত পাকিস্তানের মধ্যে। কিন্তু বাংলাদেশ ভারত সীমান্তটা, এই পূর্বাঞ্চলীয় ফ্রন্টটা তো এক রকমের নিরাপদ এবং বিশ্বাসের সম্পর্কের উপর দাঁড়িয়েছিল। সেই জায়গায় যখন এমন এক পক্ষ ক্ষমতায় চলে এসেছে, যে পক্ষ কিনা ভারতের ভূমি ছিনিয়ে নিতে চায়, ভারতের ভূমিতে হামলা করতে চায়, পাকিস্তানের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুত্ব করে এবং সেই সুযোগে পাকিস্তানের সেনাবাহিনী ঘোষণা দেয় এর পরের বার তারা ভারতের ভূমিতে হামলা করবে পূর্ব দিক থেকে, এবং তারা হামলা করবে তাদের ভাষায় ইস্ট পাকিস্তান থেকে, পূর্ব পাকিস্তান থেকে, মানে এখনকার বাংলাদেশের ভূমি থেকে। তখন ভারতের পশ্চিমবঙ্গের মানুষের ভেতরে বিজেপির প্রতি সমর্থন, বিজেপির প্রতি আস্থা, বিশ্বাস এবং বিজেপি তাদেরকে সুরক্ষা দেবে, এই বিশ্বাসের বোধ বাড়ানো অত্যন্ত সহজ হয়ে পড়া খুব স্বাভাবিক বিজেপির মতো একটা রাজনৈতিক দলের জন্য। কাজেই যেই বিজেপির জন্য দীর্ঘ সময়ের প্রার্থিত একটা জায়গা ছিল যে তারা ক্ষমতায় আসবে ভারতের পশ্চিমবঙ্গে, এবং এক্ষেত্রে বিশ্লেষকরা, এমনকি এ দফায়ও পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা, বিশ্লেষকেরা বলছিলেন যে বাঙালির কাছে মুসলমান হিন্দু ভাগের চাইতে এই যে বাঙালি জাতীয়তাবাদের গৌরব, বাঙালি পরিচিতিটা এত বেশি গুরুত্বপূর্ণ যে সেখানে মমতা ব্যানার্জির ভাষায় বিদেশি দল, বিজাতীয় দল বিজেপি এসে তার হিন্দুত্ববাদের ধারণা নিয়ে আসলে ভালো কিছু করতে পারবে না। কিন্তু মমতা ব্যানার্জিকে একেবারে রাজনৈতিকভাবে এক রকমের নিঃশেষ করে ফেলার মতো ফল নিয়ে এসেছে বিজেপি এ দফায় বিধানসভা নির্বাচনে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিজেপির রাজনৈতিক বিস্তারে, তার একটা বড় প্রমাণ বিজেপির যিনি এখন মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছেন বলে সাংবাদিকেরা, বিশ্লেষকেরা বলছেন, শুভেন্দু অধিকারী, যিনি কিনা মমতা ব্যানার্জিকে তার নিজের সিট ভবানীপুরে হারিয়ে দিয়েছেন বিপুল ভোটের ব্যবধানে। সেই শুভেন্দু অধিকারী কিন্তু বারবার নির্বাচনী প্রচারণার সময়ও যতদিন ইচ্ছা শেখ হাসিনা ভারতে থাকবেন এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশে ফিরে যাবেন, শাহজালাল বিমানবন্দরে প্রধানমন্ত্রী হিসেবেই নামবেন। তিনি তার ভোটের কার্যক্রম চালানোর সময় এমনকি বলেছেন যে শেখ হাসিনাকে যারা ফাঁসি দিয়েছে তাদের দশা হবে জামায়াতে ইসলামীর নেতা নিজামীর মতো, মানে নিজামীর মতো তাদেরকেও ফাঁসির দড়ি পড়তে হবে একদিন। মমতা ব্যানার্জি শেখ হাসিনার ক্ষমতায় থাকবার সর্বাধিক সুবিধা তার রাজনীতিতে, তার নির্বাচনে, রাজনৈতিক ক্যারিয়ারে পেয়ে আসলেও ওই যে বাংলার কার্ড, বাঙালি জাতীয়তাবাদের কার্ড খেলবার ক্ষেত্রে পেয়ে আসলেও মমতা ব্যানার্জির রাজনীতির একেবারে কেন্দ্রে ছিল শেখ হাসিনা বিরোধিতা। 2011 সালে যখন 3.5 দশকের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়ে মমতা ব্যানার্জি চমক জাগিয়ে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আনলেন পশ্চিমবঙ্গের বিধানসভায়, তখন সে সময়কার বামফ্রন্টের বাঘা বাঘা নেতারা বলেছিলেন যে এই পুরো বিষয়টাই একটা মার্কিন যুক্তরাষ্ট্রের চক্রান্ত। তারা পশ্চিমবঙ্গে সেকুলার শাসনের, কমিউনিস্ট শাসনের অবসান ঘটাতে চেয়েছে এবং এই যে একটা ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদের উপর ভিত্তি করে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার এসেছে 2008 সালে বিপুল ভোট পেয়ে, তাদেরকে বিরক্ত করতে, তাদেরকে এক রকমের টালমাটাল করে দিতে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জিকে সৃষ্টি করেছে। মমতা ব্যানার্জি কিন্তু কখনো সেকুলার রাজনীতি করেন নাই, মানে তিনি বিজেপি বিরোধী, হিন্দুত্ববাদ বিরোধী রাজনীতির প্রধান মুখ হয়ে উঠেছেন বটে ভারতে, কিন্তু সেটা এক রকমের মানে দৈবক্রমে ঘটেছে বলা যায়। কারণ দেখেন 90 দশকের শেষে তিনি যখন কংগ্রেস
কংগ্রেস থেকে বেরিয়ে নিজের দল গঠন করলেন তৃণমূল কংগ্রেস, তখন রাজ্যে এবং কেন্দ্রে রাজনীতিতে তার যে প্রবেশ, সংসদে তার যে প্রবেশ, সেজন্য তিনি কিন্তু তখন বিজেপির সঙ্গে জোট বেঁধেছিলেন। কাজে বিজেপি বিরোধিতা করবেন বলে বা একটা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল গড়বেন বলে নিশ্চিতভাবেই মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস গড়েন নাই, এবং সে কারণেই তিনি বিজেপির সঙ্গে জোট গড়ে কিন্তু কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিলেন। এবং তারপর রাজ্যে 2011 সালে ক্ষমতা পাওয়ার পর তিনি পশ্চিমবঙ্গ রাজ্যে ধর্মনিরপেক্ষ যে রাজনৈতিক দলগুলো মানে কংগ্রেস এবং বামফ্রন্টকে একেবারে নিঃশেষ করে দিতে সর্বশক্তি প্রয়োগ করেন। এবং সে কারণেই এখন যখন পশ্চিমবঙ্গের ফলাফলের দিকে তাকাই আমরা, তখন অবাক হয়ে দেখতে হয় যে পশ্চিমবঙ্গে বিরাট সংখ্যাগরিষ্ঠতায় হিন্দুত্ববাদী দল কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি তো জয়লাভ করেছেই, এই পশ্চিমবঙ্গে কংগ্রেস কিংবা বামফ্রন্টের আসলে কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া ভার। কাজেই মমতা ব্যানার্জি একদিকে যেমন মানে ক্রমাগতভাবে পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তির বিরুদ্ধে বরং তার বিশেষ রাজনৈতিক শক্তি খাটিয়েছেন, খরচ করেছেন, তেমনি তিনি বরাবর সীমান্তের ওপারে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিয়েছেন। বামফ্রন্ট এবং বিজেপির তরফে এ বিষয়ে প্রমাণ হিসেবে বারবার বলা হতো যে এই যে তিস্তা চুক্তিতে তিনি যে সেই মনমোহন সিং এর সরকারের আমল থেকে এক রকমের বাগড়া দিয়ে আসছেন, মানে 2011 সালেও মনমোহন সিং যখন বাংলাদেশ সফরে আসেন তখনই তিস্তা চুক্তি হয়ে যাওয়ার কথা, কিন্তু তখন থেকে যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে এই তিস্তার পানি বন্টন চুক্তিতে বাগড়া দিয়ে আসছেন, সেটা তিনি পুরো মোদী সরকারের আমলেও কিন্তু আর হতে দেন নাই। কিন্তু জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠতা, রাজনৈতিক এবং আর্থিক ঘনিষ্ঠতার কারণে মমতা ব্যানার্জি বরাবর তার রাজনীতির মূল করে তুলেছিলেন আওয়ামী লীগ বিরোধিতাকে। কিন্তু কি দৈব দুর্বিপাক বলুন, যেই 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের সময়ও মমতা ব্যানার্জি ভীষণ উৎসাহিত ছিলেন শেখ হাসিনার পতন ঘটবে সেই সম্ভাবনায়, কিন্তু শেখ হাসিনার রাজনীতির পতন বাংলাদেশে এমন ভারত বিরোধিতার জন্ম দিল সীমান্তের ওপারে যে এ দফায় এপারে আর বাঙালি জাতীয়তাবাদের ধোঁয়া তুলে মমতা ব্যানার্জি বিজেপি থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে পারলেন না। এমনকি বাংলাদেশের ঐতিহাসিক স্লোগান, মুক্তিযুদ্ধের প্রাণের স্লোগান জয় বাংলাকে মমতা ব্যানার্জি নিজের রাজনৈতিক দলের স্লোগান করে তুললেন, কিন্তু বাংলাদেশে যে আর জয় বাংলা উচ্চারণ করা যাচ্ছে না, বাংলাদেশে মব সৃষ্টি করে কি ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হয়েছে, সংখ্যালঘু জনগোষ্ঠীর বিষয়ে কি ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করা হয়েছে, রাজনীতিটাকে কি ধরনের এক পেশে করে ফেলা হয়েছে, এই কোনো বিষয়ে মমতা ব্যানার্জি কিন্তু মুখ খোলেন নাই। অথচ পশ্চিমবঙ্গে বিজেপি এই সব বিষয়ে বরাবর অত্যন্ত সরব থেকেছে। বসিরহাট, মালদহ, মুর্শিদাবাদের মতো এলাকাগুলোতে আধিপত্য ধরে রাখতে জামায়াতে ইসলামীকে খুশি করার রাজনীতি করে গেছেন মমতা ব্যানার্জি দীর্ঘ সময়। সেই ঘটনাগুলো, সেই অভিযোগগুলো এবারের নির্বাচনে বড় ধরনের নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠীর মধ্যে। এ দফায় তাই প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহ যখন পশ্চিমবঙ্গ সফরে গিয়েছিলেন ভোটের আগে, তারা দুজনেই পশ্চিমবঙ্গের জনগণকে এই কথা দিয়ে এসেছিলেন, এতদিন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে যে ধরনের বাধা সৃষ্টি করেছেন, অনুপ্রবেশ ঘটিয়ে যেতে জামায়াতে